আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর কবিতা অসুখী একজন, পাবলো নেরুদা রচিত, নবারুণ ভট্টাচার্য অনুদিত একটি অসামান্য যুদ্ধবিরোধী কবিতা অসুখী একজন। বর্তমান পৃথিবীতে আমরা দেখছি যে প্রতি বছর কিংবা কয়েক বছর অন্তর অন্তর একটা বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। সেই বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা থেকেই কবি প্রতিবাদ জানিয়ে তার এই কবিতা রচনা করেছেন। কবিতাটা একাধারে যেন এক প্রেম বিচ্ছেদের কাহিনী, অন্যদিকে যুদ্ধের যে ভয়াবহতা, যুদ্ধের যে নির্মমতা, তা এই কবিতায় কবি সুন্দর রূপে ফুটিয়ে তুলেছেন। কবি কিন্তু ব্যক্তিগতভাবে শান্তি আন্দোলনের অগ্রণী পুরুষ। যখনই যুদ্ধ নামে শান্তিকামী মানুষ তারা পথে নামে, কবি তাঁদেরই একজন শরীর। তিনি একাধারে ছিলেন কবি, কূটনীতিবিদ এবং রাজনীতিবিদ। তাই পাবলো নেরুদা যুদ্ধের এই যে ভয়াবহতা সেটা যেমন প্রত্যক্ষ করেছেন তার জীবদ্দশায়, ঠিক তেমনি তাকে নিয়ে প্রতিবাদে মুখর হয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই ঠিক পূর্বে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে ঘটেছিল তার ঠিক পূর্বে ইউরোপে একটা নিয়ম জারি হয়ে গিয়েছিল, একটা যেন অলিখিত নিয়ম। যে নিয়মটা হলো যে বাধ্যতামূলকভাবে সামরিক ট্রেনিং, সেই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হবে। বেশ কয়েকটি রাষ্ট্রে এই নিয়ম চালু হয়েছিল। তো কবিতার নায়ক, এই কবিতার নায়ক কিংবা কথক, তিনিও সেই যুদ্ধে বাধ্যতামূলকভাবে ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছিলেন বা তাকে ট্রেনিং নিতে হয়েছিল। এই কবিতায় কবি বা কথক তিনি নিজে একজন সৈনিক, তেমনই একজন সৈনিক যাকে সেই রাষ্ট্রের প্রয়োজনে যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল। যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে তার যে প্রিয়তমা রয়েছে তাকে ছেড়ে তাকে চলে যেতে হয়। সেই কাহিনী সূত্র ধরেই কবিতার সূচনা। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। যুদ্ধের যে ভয়াবহতা, যুদ্ধের যে পরিণাম, সর্বনাশা যে যুদ্ধ, সেই যুদ্ধের কথা কবিতার সৈনিক সরাসরি কিন্তু বলতে পারেনি তার প্রিয়তমাকে। তাই ঘুরিয়ে বলছেন যে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। তার প্রিয় নারীকে, তার প্রিয়তমাকে সরাসরি বলতে পারেননি যে যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন। তাই তিনি ঘুরিয়ে বলছেন যে এখনই ফিরে আসার কথা বলে তিনি কিন্তু চলে গেছেন। আমি চলে গেলাম দূর দূরে। এই যে অনিশ্চিত যাত্রা, যুদ্ধে যাওয়া মানেই অনিশ্চিত যাত্রা। সেই অনিশ্চিত যাত্রার কথা কবি উল্লেখ করেছেন, আমি তাকে ছেড়ে দিলাম। ফিরে আসার সম্ভাবনাটা যেন অনেকটা ক্ষীণ হয়ে যায়। তাই ক্রিয়াপদগুলোতেও কবির সেই অনিশ্চয়তা ধরা পড়েছে সুন্দরভাবে। আমি তাকে ছেড়ে দিলাম, এই ছেড়ে দেওয়ার মধ্যে যেন একটা অনিশ্চয়তার বার্তা কবি দিয়ে যান তার প্রিয়তমার কাছে। তাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে গেছেন, যে অপেক্ষা শেষ হবে কিনা আমরা জানি না। কবিতার প্রিয় নারীকে তাই ছেড়ে দিলেন, এক প্রকার ছেড়ে দিলেন। এই বার্তা তিনি সূচনাতেই দিয়ে দিয়েছেন যে আর ফিরে আসার বোধহয় সম্ভাবনা নেই। তাই মিথ্যে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে সৈনিক তিনি চলে গেলেন যুদ্ধক্ষেত্রে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। কবিতার কথক বলছেন তার প্রিয়তমা নারী, সে কিন্তু জানতো না যে সে আর কখনো ফিরে আসবে না। আসলে যুদ্ধে যারা যায় তারা কখনো আশা করে না যে ফিরে আসবে। যুদ্ধ প্রাণ ছিনিয়ে নেয়, সৈনিকের প্রাণ ছিনিয়ে নেয় এবং মরার জন্যই
আত্মবলিদানের জন্যই কোনো রাষ্ট্রের হয়ে সৈনিককে যুদ্ধে অংশগ্রহণ করতে হয়। তাই কবিতার কথক জানে হয়তো সে আর ফিরে আসবে না, কিন্তু তার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা, অপেক্ষায় থাকা প্রিয় নারী, সে কিন্তু জানে না যে সে ফিরে আসবে কি না। কবিতার পরের অংশেই আমরা দেখব একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। কিছু যে চলমান সময়ের যে চলমানতার যে দোতনা এখানে প্রকাশিত হয়েছে কিছু প্রতীক এবং সাংকেতিক প্রসঙ্গ উত্থাপনের মধ্য দিয়ে। তাই কবি বলছেন একটা কুকুর চলে গেল। দৈনন্দিন জীবনের যে ঘটনা প্রবাহ, একটা সময় পেরোনোর যে প্রতীক, সেগুলোকে একটু টুকরো টুকরো করে তুলে ধরার চেষ্টা করেছেন। হেঁটে গেল গির্জার এক নান। নান কথার অর্থ মহিলা খ্রিস্টান সন্ন্যাসী, যারা নিত্য কাজে রত, কর্তব্যকর্মে তারা তাদের মতো করে এগিয়ে চলেছে। আর অন্যদিকে একজন প্রিয়তমা নারী তার প্রেমিকের জন্য অপেক্ষা করে থাকবে। এই পারস্পরিক যে বৈপরীত্য, সেই বৈপরীত্যকে তুলে ধরার জন্যই কবি এখানে এই বিষয়গুলোর উল্লেখ করেছেন। যে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার নান। প্রিয়তমের জন্য যে একটা মিনিট, ঘন্টার পর ঘন্টা যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান হতে হতে যেন বছরের পর বছর ঘুরে গেছে। পরের পংক্তিতেই কবি বলেছেন একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, কুকুর চলে গেল, নান হেঁটে চলে গেল গির্জার পাশ দিয়ে। এই করতে করতে, এই সমস্ত চলমানতা দৃশ্য দেখতে দেখতে একটা বছর কেটে গেল, কিন্তু তার প্রিয়তম ফিরে এলো না। তাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে সেই যে চলে গেছে, আর কিন্তু ফিরে আসেনি। অপেক্ষাটা আস্তে আস্তে ম্লান হলো, স্মৃতি আস্তে আস্তে ম্লান হচ্ছে। সে ম্লান স্মৃতির যে সাংকেতিক প্রতীক, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। পায়ের দাগ অর্থাৎ জগতের সমস্ত চিহ্ন কিন্তু লুপ্ত হলো। যার স্মৃতি হাতড়ে অপেক্ষা করেছিল, সে হতাশ হয়ে আস্তে আস্তে ভুলে যেতে লাগলো। ঘাস জন্মানো রাস্তায় যে মনুষ্য চলাচলের পথ, সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। নূতন করে চেপে পড়ল পৃথিবীর নূতন ঘটনা প্রবাহ। তার প্রিয়তম চলে যাওয়ার পর আস্তে আস্তে প্রেমিকার মন থেকে স্মৃতিগুলো লুপ্ত হলো। ভালোবাসার গভীরতর যে ব্যঞ্জনা, সেই ব্যঞ্জনা আমরা পরে দেখব। তার যে অপেক্ষায় থাকা, কিভাবে কবিতাটিকে ছুঁয়ে গেছে, আমরা শেষ পর্যন্ত দেখব। যুদ্ধের যে মর্মান্তিক পরিণতি, তার মধ্যেও মেয়েটির বেঁচে থাকা, মৃতপ্রায় হয়ে বেঁচে থাকা, অপেক্ষা করতে করতেও তার যে মৃতপ্রায় হয়ে যে বেঁচে থাকা, এটাই কবিতায় আমরা শেষ পর্যন্ত দেখব। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। প্রতিটা বছর যেন একটা পাথরের মতো, পাথর চাপা থাকলে, মাথার উপর পাথর চাপা থাকলে যে ভার অনুভব হয়, যে চাপ অনুভব হয়, মানসিক চাপ, সেই পাথরের মতো যেন বছরগুলো কার মতো? পাথরের মতো। পাথর যেমন নিষ্প্রাণ, তেমনি এই প্রেমিকার জীবনের প্রতিটি বছর যেন একটা নিষ্প্রাণ, জীবন স্পন্দনহীন এই বছরগুলি, সেগুলি কিনা একটা একটা করে পার হয়ে গেল এবং তার মাথার উপর এইভাবেই নেমে এলো। যে মেয়েটি প্রিয়জনের অপেক্ষায় ছিল, প্রিয়জনের প্রতীক্ষায় ছিল, সেই মেয়েটির মাথার উপর এইভাবে নেমে এসেছে বছরের যে দুর্জয় পাথরের বোঝা। সেটাকেই কবি তুলে ধরেছেন পাথরের মতো পরপর, পাথরের মতো বছরগুলোর সঙ্গে। তারপর কি হলো? তারপর যুদ্ধ এলো। কি যুদ্ধ? কোন যুদ্ধ? এই যুদ্ধ আসলে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা।
কবি যখন কবিতা লিখছেন তার সময়কাল যদি আমরা দেখি 1904 থেকে 1973, এবং এই সময়কালে কবি পাবলো নেরুদা তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী। শৈশবে প্রথম বিশ্বযুদ্ধ, কিন্তু তার স্মৃতি তখন ততখানি পরিপুষ্ট হয়নি, কিন্তু যৌবনে প্রৌঢ়ত্বে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চাক্ষুষ করেছেন। সেই বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা কবিকে ছুঁয়ে যায়। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা এবং নাগাসাকির উপর যে পরমাণু বিস্ফোরণ হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ বিকলাঙ্গ হয়ে গিয়েছিল। সেই যুদ্ধের যে বিভীষিকা তাকে কবি তুলে ধরেছেন রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আসলে যুদ্ধ কখনো ভালো স্মৃতি বয়ে আনে না। যুদ্ধ মানেই সভ্যতার সংকট, সভ্যতার বিনষ্টি এবং রক্তের হোলি উৎসব। কবি তাকেই তুলে ধরেছেন এক আগ্নেয় পাহাড়ের মতো। যে আগ্নেয় পাহাড় ভৌগোলিক মানচিত্রে আমরা দেখি, যে আগ্নেয় পর্বত যেখান থেকে প্রতি মুহূর্তে অগ্নুৎপাত নির্গমন হয়, যুদ্ধও যেন সেই রকম আগুনের গোলা নিয়ে এবং রক্তের স্রোত নিয়ে উপস্থিত হয় এই পৃথিবীতে। শিশু আর বাড়িরা খুন হলো। কবি খুব সচেতনভাবেই প্রয়োগ করেছেন খুন শব্দ। বাড়ি কখনো খুন হতে পারে না, বাড়ি একটা নিষ্প্রাণ, কিন্তু কবির কাছে, কবির ভাবনার কাছে বাড়িগুলোও কিন্তু একটা প্রাণময় স্পন্দন। আসলে দেখবে যে আমাদের প্রত্যেকটা বাড়ি যেন একটা আমরা স্বপ্ন, আমরা বলি না যে স্বপ্নের বাড়ি করি। এই বাড়ির মধ্যেও তাই প্রাণ আছে। প্রাণ না থাকলে মানুষ বাড়ি করার জন্য এত পাগল হয় না। কিন্তু এই বাড়িগুলো যুদ্ধে ধ্বংস হয়ে গেল। কবি ধ্বংস বলছেন না, কবি বলছেন শিশু আর বাড়িরা খুন হলো। এই খুন শব্দ প্রয়োগের মধ্য দিয়ে কবি আসলে একটা পরিকল্পিত রাষ্ট্রীয় হত্যালীলাকে তুলে ধরেছেন। আসলে যুদ্ধ তো কোনো হঠাৎ করে আসে না। যুদ্ধ বাধায় যারা যুদ্ধবাজ রাষ্ট্রনায়ক তারাই কিন্তু যুদ্ধ ঘটানোর কারিগর। তাই কবি খুব সচেতনভাবেই খুন শব্দটা প্রয়োগ করেছেন রাষ্ট্রীয় হত্যালীলার তাকে তুলে ধরতে। কিন্তু শিশুরাও খুন হলো। বাড়ি তার বসবাসের জায়গা, ভবিষ্যৎ যে বেঁচে থাকার আস্তানা, মাথার ছাদ, সেটা যেমন ধ্বংস হলো, তেমনি যে শিশু আগামীর ভবিষ্যৎ, সেই শিশুকেও ছাড় দেয় না যুদ্ধ। তাই যুদ্ধের যে অপূরণীয় ক্ষতি, ভবিষ্যৎ প্রজন্ম থেকে বাড়ি, স্থাপত্য, বিভিন্ন যে অর্থনৈতিক যে ক্ষতি, আশ্চর্যের প্রতীক, তাও যে ধ্বংস হয়, চূর্ণ বিচূর্ণ হয়, এই ক্ষতিকে তুলে ধরার জন্যই কবি এই রাষ্ট্রীয় যে পরিকল্পিত রাষ্ট্রীয় হত্যালীলা তাকে এখানে ধিক্কার জানিয়েছেন এই খুন শব্দ প্রয়োগের মধ্য দিয়ে। তার প্রতিবাদ এভাবেই প্রকাশিত হয়। কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। শিশুর সঙ্গে বাড়িরা, অর্থাৎ বাড়ির অন্যান্য সদস্যরা সবাই কিন্তু মারা গেল, কিন্তু অপেক্ষায় থাকা সেই মেয়েটির মৃত্যু হলো না। আসলে মেয়েটির মৃত্যু না হওয়াটা মেয়েটার কিন্তু দুর্বিষহ জীবনের ইঙ্গিত দেয়। যে বেঁচে থাকলো, যুদ্ধে যে বেঁচে থাকলো, সে তো আরও কষ্ট নিয়ে বাঁচবেই। এটা একটা ব্যাখ্যা। অন্য একটা ব্যাখ্যা হচ্ছে মেয়েটির মৃত্যু হলো না, এই মেয়েটি কে আসলে আমরা পরে আলোচনা করব। মেয়েটি কি সত্যি রক্ত মাংসের মেয়ে শুধুমাত্র? যে না, এ কিন্তু এই মেয়েটি এক অর্থে দেশ জননী। আবার মেয়েটি ভালোবাসার প্রতীক। এই কবিতায় একটা চিরন্তন ভালোবাসার প্রতীক। তাই ভালোবাসা চিরন্তন, তাকে হত্যা করা যায় না। প্রেম কিন্তু সর্বজয়ী। তো প্রেমের এই যে সর্বং সহজে রূপ, সেই রূপটিকে কবি এখানে নারী মূর্তি রূপে কল্পনা করেছেন। তাই প্রেমের মৃত্যু হলো না, প্রেমের বাতি কিন্তু নিভল না। যুদ্ধ সব কিছু ধ্বংস করে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত যে প্রেম, মানব প্রেম, তাকে কি নষ্ট করতে পারে? পারে না। কবি সেই বার্তাই দিতে চেয়েছেন এই কবিতায়। কবিতার পরবর্তী স্তবকে যুদ্ধের যে আগ্রাসী মনোভাব, যে সার্বিক ধ্বংসের রূপ, তাকে তুলে ধরেছেন। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শুধু
যুদ্ধক্ষেত্রে নয়, সমতলেও তার প্রভাব পড়ল। যেখানে মানুষজনের বসবাস করে সেই উপত্যকা, সেখানেও আগুন ধরে গেল। যুদ্ধের আগুন শুধু যুদ্ধক্ষেত্রে লাগে না, সমতলেও নেমে আসে। এটা অর্থনৈতিকগতভাবেও আমরা দেখেছি, যুদ্ধে জিনিসপত্রের দাম বাড়ে, তাই সমতলেও ধরে গেল আগুন, জিনিসপত্রের দাম বেড়ে গেল, আগুন ছোঁয়া হয়ে গেল। এর প্রভাব সাধারণ মানুষের উপর পড়েই। ঠিক পরেই কবি বলেছেন, শান্ত হলুদ দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখাতে পারল না। শান্ত হলুদ দেবতা, এরা কারা? এরা আসলে চৈনিক দেবতা। এই শান্ত হলুদ দেবতা চৈনিক দেবতা, মতান্তরে জাপানের দেবতাও বলা হয়ে থাকে, যে বুদ্ধদেব। তো এই দেবতারা, তারাও কিন্তু পারল না। কি পারল না? যুদ্ধকে ঠেকাতে পারল না। কবি এখানে কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে একটা খড়গহস্ত তুলে ধরেছেন, যে ঈশ্বররা, যারা সর্বশক্তিমান বলে দাবি করে, যারা 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল, তারাও কিন্তু শান্তি রক্ষায় ব্যর্থ, মানুষের জীবন রক্ষায় ব্যর্থ, সাধারণ মানুষের যে জীবন রক্ষা এবং সম্পত্তি রক্ষায় ব্যর্থ। তাই কবি ঈশ্বরদেরও, এই সমস্ত দেবতাদেরও তিনি বিদ্রূপ করেছেন, ব্যঙ্গ বিদ্রূপ করেছেন, যে যারা 1000 বছর ধরে এই ধ্যানে ডুবেছিল, তারাও নিজেদেরকে বাঁচাতে পারল না এই যুদ্ধ থেকে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। যুদ্ধ সব কিছুকেই ধ্বংস করে দেয়। নগর পুড়িলে কি দেবালয় এড়ায়? সুতরাং যুদ্ধ যখন বাধে, তখন কেউ রক্ষা পাবে না, দেবতারও রক্ষা পাবে না, মন্দিরও রক্ষা পাবে না। কবিতাই ব্যঙ্গ বিদ্রূপে শান্ত হলুদ দেবতাদেরও বিদ্ধ করেছেন, যে তারাও অসহায়, তারা স্বপ্ন দেখাতে পারল না। জাপানিরা কিন্তু এই যুদ্ধের নায়ক, আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের নায়ক জাপানি, তারাও ছিল। শান্তির বাণী প্রচার করতেন সেই বুদ্ধদেব, কিন্তু সেই শান্ত হলুদ জাপানের দেবতারাও অসহায়, যুদ্ধকে ঠেকাতে পারল না সেই হলুদ দেবতারা। তারপর কবি বলেছেন, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, অর্থাৎ কবি শৈশবের স্মৃতিচারণা করেছেন, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। কবি ছোটোবেলায় যে দোলনায় ঘুমিয়েছিলেন, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা চিমনি, প্রাচীন জল তরঙ্গ, ছোটোবেলার যে বাদ্যযন্ত্র, যার মধ্যে জল ভরা থাকে এবং ঝাঁকালে ঝলঝল করে যে ঝনঝন করে যে আওয়াজ হয়, সেই জল তরঙ্গের মতো একটা বাদ্যযন্ত্র, সে সমস্ত কিছুই চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যুদ্ধের যে ব্যাপকতা, সেই ব্যাপকতা কবি এখানে তুলে ধরেছেন। শৈশবের যা কিছু স্মৃতি, গোলাপি গাছ, এক ধরনের পাতাবাহার যে গাছ, কিংবা দোলনায় যে ঘুমিয়ে থাকা বিছানা, কিংবা ওই যে বাদ্যযন্ত্র, সব কিছুই কিন্তু কবিতার শেষ স্তবকে কবি যুদ্ধের যে ভয়াবহ রূপ, সেটাকেই তুলে ধরেছেন। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। যে নগর সভ্যতা, সেই নগর সভ্যতাকেও যুদ্ধ গ্রাস করেছে, নগরকে তছনছ করে দিয়েছে যুদ্ধ। যুদ্ধ তো আসলে সভ্যতা বিরোধী। যুদ্ধের ফলে আমরা কেউই রক্ষা পাই না। সেই শহরের পরিস্থিতি কি এখন? কাঠ কয়লা, দোমড়ানো লোহা এবং মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। যুদ্ধে যে সমস্ত মানুষের কাটা মাথাগুলো, সেগুলো পাথরের মূর্তির মতো পড়েছিল।
যুদ্ধের এই যে নির্মমতা, এই ভয়াবহতা কবি শেষ পংক্তির মধ্য দিয়ে যেন তুলে ধরার চেষ্টা করছেন। শেষ পংক্তিগুলো তারই বহিঃপ্রকাশ। ক্ষতের দাগ যে কত গভীর, ক্ষতের যে দাগ, সেই দাগ যে কত গভীর সেটাই আমরা অনুভব করতে পারি। রক্তের একটা কালো দাগ এই বাক্যাংশ প্রয়োগের মধ্য দিয়ে। ধ্বংস হয়ে যাওয়া একটা শহর, যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া একটা শহর, যা রক্ত শুকিয়ে গেলে লাল রঙটা কি হয়ে যায়, কালো হয়ে যায়। আমরা জানি যখন রক্ত ক্ষরণ হয় তখন তার রং লাল থাকলেও কিন্তু সেই রক্ত যখন শুকিয়ে যায় তখন রং হয় কালো। যুদ্ধের এমনই এক ভয়াবহ বিভৎসতা কবি তার শেষ পংক্তির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু তারও শেষে যে কথাটা কবি উচ্চারণ করলেন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এত কিছু ধ্বংসের মাঝখানেও আশাবাদ বেঁচে থাকে। যুদ্ধ চেষ্টা করে সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধ কিন্তু জয়যুক্ত হয় না, শান্তি ও ভালোবাসাই জয়যুক্ত হয়। তাই সেই মেয়েটি, সে এখনও অপেক্ষায় আছে। তার কোনো মৃত্যু নেই, মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো মৃত্যু নেই, ভালোবাসার কখনো মৃত্যু হয় না। মেয়েটি এই কবিতায় একাধারে কথকের মাতৃভূমি, তার প্রেয়সী, প্রেমিকা এবং ভালোবাসা ও মানবতার যে প্রতিমূর্তি। তাই যুদ্ধ বারবার আসবে, সভ্যতাকে চোখ রাঙাবে, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধবাজ রাষ্ট্রনায়করা চাইলেও এই পুরো মানব সভ্যতাকেই ধ্বংস করে দিতে পারে না। ধ্বংসের মধ্য দিয়েও আবার নতুন প্রাণের সঞ্চার ঘটে। কবিতাই আশাবাদী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে দাঁড়িয়েই লেখা তাঁর এই কবিতায় কবি শেষ পর্যন্ত সেই মানবতাকে, সেই ভালোবাসাকে জয়যুক্ত করতে চেয়েছেন বলেই কবিতার শেষ পংক্তিতে তিনি অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছেন মেয়েটিকে, যার মৃত্যু হয়নি। এখানেই কবিতাটি আমরা একটা আলোচনা করলাম।